নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি গদাধর আশ্রম প্রতিষ্ঠার ইতিহাস এবং তার পরবর্তী সময়ের কিছু স্মরণীয় ঘটনা। মহাপুরুষ মহারাজ যখন গদাধর আশ্রমে ছিলেন, ভক্তরা বলেছেন যে তিনি ঠাকুরের কথা বেশি বলতে পারতেন না, বিহ্বল হয়ে যেতেন, স্বর গদগদ হয়ে যেত। বুদ্ধদেবের কথা একদিন বলেছিলেন, বুদ্ধদেবের ত্যাগ বৈরাগ্যের কথা জ্বলন্ত ভাষায় তিনি বলেছিলেন। তারা অনেকেই বলেছেন, ভক্তরা, যে বুদ্ধদেবের জীবনী আমরা অনেকেই পড়েছি, শুনেছি, কিন্তু এমনভাবে কখনো কেউ বলেননি, আমরা শুনিনি। 27 অক্টোবর 1925 সাল, গদাধর আশ্রম, ভবানীপুর। প্রাতঃকাল পূজনীয় মহাপুরুষ মহারাজ জগদ্ধাত্রী পূজার আনন্দ এবং ললিত মহারাজের কর্মকুশলতার কথা বলিতে লাগিলেন। প্রশংসা করিয়াও যেন তাহার তৃপ্তি হইতেছে না, এমনই ভাব। বালকের ন্যায় সরল উদার মহাপুরুষজি স্মিত হাস্যে প্রসাদ খুঁজিয়া বাহির করিয়া গ্রহণ করিলেন। মুখে কালি কালি বুলি, যেন কালি ছাড়া তিনি আর কিছুই জানেন না। ক্রমে ভক্তগণ আসিলেন। জনৈক ভক্ত তাহাকে মধুর কীর্তন শুনাইলেন। মহারাজজি খুব আনন্দিত হইয়া কথা প্রসঙ্গে সর্বধর্ম সমন্বয় সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের উদার মতসমূহ প্রাঞ্জল ভাষায় সকলকে বলিয়া আনন্দ দিলেন। উপস্থিত ভক্তগণও পরম পরিতৃপ্ত হইলেন। একটি ভক্তকে লক্ষ্য করিয়া মহাপুরুষজি বলিলেন, দেখো, তার নামে ডুবে যাবে, তবে তো হবে। তার নামে একেবারে ডুবে যাবে, তবেই আনন্দ পাবে। ভাষা ভাষা ভাবে ডাকলে চলবে না, ব্যাকুলভাবে সবসময় তার স্মরণ মনন করতে হবে। এই কথাগুলি ঠাকুরের ত্যাগী সন্তানরা, তার ডাইরেক্ট ডিসাইপলরা ঠাকুরের মুখ থেকে শুনেছিলেন। মহাপুরুষজি বলছেন, তা না হলে সমস্ত দিন আজে বাজে কাজ করে রাত্রিতে একটু জপ ধ্যান করেই মনে করো না যে সব মেরে দিলাম। ভগবানের নাম সর্বদা মনে মনে স্মরণ করবে। প্রথম প্রথম অবশ্য হতে চাইবে না, একটু জোর করে অভ্যাস করলে পরে আর কষ্ট হবে না। মনই তখন নাম জপ করবে। বাবা, প্রথমে একটু খাটো, পরে তার কৃপায় দেখবে তিনি তোমার হাত ধরেই রয়েছেন। সাধন ভজনের কাছে কি আর জিনিস আছে? পেট চলার মতো কাজকর্ম করবে বই কি, তাও তার উপর সম্পূর্ণ নির্ভর করে। সাধন ভজনের আসল উদ্দেশ্যই হচ্ছে তার পায়ে নিজেকে বিলিয়ে দেওয়া। তোমরা আমাদের আপনজন, তাই তোমাদের এত করে বলি। এখন যুবা বয়স, এখন জপ ধ্যান করার অভ্যাস না করলে পরে আর হবে না। শ্রী শ্রী ঠাকুর এই কলিকালের জাগ্রত দেবতা। এমন সাধুসঙ্গ, এমন স্থান আর কোথাও পাবে না। দেখো না, আমরা তীর্থে তীর্থে না ঘুরে ঠাকুরের দরজায় পড়ে রয়েছি। বাজে সময় নষ্ট না করে কেবল তাঁর প্রসঙ্গ করবে, পরস্পর তার কথাই আলোচনা করবে। এমন আদর্শ পেয়েও যদি তোমরা কিছু না করো, তবে পরে অনুতাপ করতে হবে। আমরা শ্রী শ্রী ঠাকুরের আদর্শ তোমাদের সামনে ধরেছি, এখন তোমরা এই বেলা জীবন গঠন করে নাও। আপদ বিপদে তিনিই একমাত্র আশ্রয়, যেন শ্রী শ্রী ঠাকুরই সত্য আর সব অনিত্য, মনে রেখো। উপস্থিত ভক্তগণ এই সমস্ত উদ্দীপনাপূর্ণ উপদেশ শুনিয়া সাধন ভজনের জন্য প্রাণে অত্যন্ত উৎসাহ লাভ করিলেন। এইভাবেই তো মহাপুরুষরা উজ্জীবিত করেন। পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দজি 1935 সালে মার্চ মাসে রামকৃষ্ণ মন্দির নির্মাণ সম্বন্ধে মতামত দেবার জন্য বেলুড় মঠে এসেছিলেন। তৎকালীন গদাধর আশ্রমের অধ্যক্ষ স্বামী কমলেশ্বরানন্দ তাকে 9 মার্চ শনিবার গদাধর আশ্রমে নিয়ে এসেছিলেন। যে ঘরটি বিজ্ঞান মহারাজের থাকবার জন্য নির্দিষ্ট হয়েছিল, সেই ঘরে বাবুরাম মহারাজের একখানি তৈলচিত্র ছিল। সেই ঘরে মহারাজ বসে আছেন, কয়েকজন ভক্ত দর্শন মানসে এসেছেন। স্বামী কমলেশ্বরানন্দজির দিকে তাকিয়ে বিজ্ঞান মহারাজ বাবুরাম মহারাজের অয়েল পেন্টিংয়ের কথা বললেন। বিজ্ঞান মহারাজ বললেন, শক্তিমান মহাপুরুষরা স্পিরিচুয়াল জোন
ক্রিয়েট করে বসে থাকেন। তাদের এনভায়রনমেন্টের ভিতর যে কেউ যাবে সেই বুঝতে পারবে যে যেন তার ভিতর থেকে একটা ইলেকট্রিক চার্জের মতো কিছু প্রবেশ হচ্ছে। বেলুড়ে নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে যখন আমাদের মঠ ছিল, তখন একবার দশহারার দিন স্বামী বিবেকানন্দে পায়ে হাত দিতে গিয়ে ইলেকট্রিকের মতো শক পেয়েছিলাম। স্বামী ব্রহ্মানন্দজিও খুব শক্তিশালী পুরুষ ছিলেন। একদিন তিনি খুব গভীর ধ্যানে বসেছেন, শরীরটা খুব শক্ত আর গভীর ধ্যানস্থ হয়েছিলেন। আমি কাছে বসেছিলাম, দেখি না আমার ভিতরে ওই ভাব এসে যাচ্ছে, নাফ টাভে টান ধরেছে। এ কি কম শক্তির খেলা? একজনের শক্তি অপরের ভিতর গিয়ে আনকনশিয়াসলি ওয়ার্ক করে। তিনি যেমন শক্তিশালী ছিলেন আবার তেমন রসিকও ছিলেন। আমরা দেখেছি স্বামীজি এবং রাখাল মহারাজ এ দুটি মহাপুরুষের খুব জোরের টান। এদের বাউন্ডারি অফ দ্য ফোর্সের ভিতরে যারা যাবেন তাদের যেসব সংস্কার আছে সব অজ্ঞানের আবরণ আস্তে আস্তে কোথায় চলে যায়। এটি বলেছিলেন বিজ্ঞানানন্দ মহারাজ গদাধর আশ্রমে এসে। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।